সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ রিটেনের আরেকটি ক্লাসে। বিসিএস, ব্যাংক এবং অন্যান্য সরকারি চাকরির পূর্ণাঙ্গ লেকচার সিরিজ লাইভ রিটেনের ম্যাথ মাস্টার আমি আপনাদের সাথে আছি। তো আপনারা সবাই লাইভ রিটেন সম্পর্কে জানেন। এটা আসলে হচ্ছে আমরা বিসিএস এর রিটেনের সিলেবাসটা কভার করার চেষ্টা করতেছি, তাই না? তো এতদিন ধরে যারা আমাদের সাথে আছেন তারা হয়তো আমাকে অনেকেই চিনেন। আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ চন্দ্র সরকার। আমি 38তম বিসিএস থেকে গণিতের প্রভাষক হিসেবে কর্মরত আছি চিওরা সরকারি কলেজে। আমি হচ্ছে আপনাদের আজকের মেন্টর। তো আপনারা লাইভ রিটেনের কোর্স প্রসেস সম্পর্কে সবাই জানেন যে এখানে কি হয়, যে এখানে আমরা লাইভ লেকচারগুলো দেখি, তারপর আমরা প্র্যাকটিস করি, তারপর আমরা লাইভ এক্সাম দিই। তো লাইভ রিটেনের যে অ্যাপটা, এটা কিন্তু খুবই চমৎকার, যে আপনি এখানে বাসায় বসে পরীক্ষা দিতে পারতেছেন এবং এটা ছবি তুলে আপলোড করার সাথে সাথে আপনি কিন্তু আপনার ভুল কোথায় হচ্ছে ওইটাও কিন্তু আপনি জেনে যাচ্ছেন, তাই না? তাহলে আপনারা অ্যাপে পরীক্ষা দিয়ে অবশ্যই পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে কিন্তু আপনারা মানে আপ টু ডেট থাকতে পারবেন না এবং আপনাদের যে ভুলগুলো কোথায় হচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনারা জানবেন না। আপনার কাছে মনে হচ্ছে যে এই বিষয়টা ঠিক, কিন্তু পরীক্ষার মাধ্যমে যখন আপনাকে এক্সামিনার আপনাকে বলবে যে আপনি এই কথাটাকে এভাবে লিখতে পারেন, তখন দেখবেন যে আপনি নতুন কিছু একটা জানছেন। তো আমাদের আজকের টপিক সম্পর্কে যদি আমরা বলতে যাই, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে সমান্তর ধারা। তো আমরা ধারাটাকে দুইটা ভাগে ভাগ করছি, যে একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। আজকে আমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব, তাই না? আজকে আমাদের হচ্ছে সমান্তর ধারা। তো সমান্তর ধারার যদি আমরা সংজ্ঞাতে যাই, আমরা নর্মাল সংজ্ঞাতে যদি কোনো ধারার পরপর দুইটা পদের অন্তর যদি সমান থাকে, অর্থাৎ দুইটা পদের যোগফল যদি সমান থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সমান্তর ধারা। তো এখন ধারা কি সেটাই তো প্রথমে জানতে হবে, তাই না? ধারা হচ্ছে কতগুলো সংখ্যাকে কমার মাধ্যমে লেখা, তাই না? কতগুলো সংখ্যাকে কমা দিয়ে আলাদা আলাদা করে লেখা এবং ওই সংখ্যাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক নির্ণয় করা। যেমন আমি যদি একটা সংখ্যা লিখি যে 1, কমা দিয়ে 2, কমা দিয়ে 3, কমা দিয়ে 4, কমা দিয়ে 5, এভাবে এগোতে থাকলো, তাহলে কিন্তু আপনি দেখেন 1-এর সাথে 2-এর সম্পর্ক কি? 2 হচ্ছে 1 থেকে বেশি। আবার 2 আর 3-এর মধ্যে সম্পর্ক কি? 2 থেকে 1 বেশি হচ্ছে 3। এভাবে দেখেন 1 বাড়ানোর পর একটা সংখ্যা পাচ্ছি। তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারি 5-এর পরে আমার কোন সংখ্যাটা আসবে। এটা যদি ধারায় নাও লেখা থাকে, আমি কিন্তু বলতে পারি যে 5-এর পরে আমার যে সংখ্যাটা আসবে সেটা হবে 6। এভাবে আমি যদি বলি যে 10 নম্বর সংখ্যাটা কত আসবে, সেটাও কিন্তু আমরা এই ধারার মাধ্যমে বের করতে পারবো। তো সমান্তর মানে কি? অন্তর, অর্থাৎ দুইটা পদের মধ্যে, পাশাপাশি দুইটা পদের মধ্যে অন্তর বা বিয়োগফলটা যদি সমান হয়। যেমন দেখেন আমরা 1 এবং 2 এর মধ্যে বিয়োগফল কত? 2 বিয়োগ 1 অর্থাৎ 1। আবার যদি দ্বিতীয় এবং তৃতীয়টা নেই, অর্থাৎ 3 বিয়োগ 2, তাহলে দেখেন এইটার অন্তরফল কত? 1। তাহলে সম অন্তর মানে কি? যে একটা ধারার দুইটা পাশাপাশি পদের বিয়োগফলটা হচ্ছে সমান, তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। তো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে অনুক্রম, কমার মাধ্যমে লেখা আছে, আর একটা হচ্ছে ধারা, যোগ দিয়ে লেখা আছে। তাহলে 1 এবং 3 এবং 5 অর্থাৎ এগুলো বেজোড় সংখ্যার ধারা। তো বেজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত থাকে? আমরা জানি 2 থাকে, তাই না? যেমন 3 থেকে 1 গেলে 2, 5 থেকে 3 গেলে 5 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে পাবো 2, 7 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো 2। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমান্তর ধারা। সিমিলারলি 5 এবং 11, তাহলে 5 সাথে 6 যোগ করলে 11, তাই না? এখানে হচ্ছে কত? 6। আবার 7 এবং 11-র মধ্যে পার্থক্য কত? 6। আবার 23 এবং 17-র মধ্যে পার্থক্য কত? 6। তাহলে আমরা বুঝতে পারতেছি যে সমান্তর ধারার পাশাপাশি দুইটা পদের মধ্যে অন্তরটা সমান থাকে। এখন সমান্তর ধারার সাধারণ রূপ, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সমান্তর ধারার সাধারণ রূপ, একটা সমান্তর ধারাকে কিভাবে লেখা যায়? এ, তারপরের রাশিটা হবে a প্লাস ডি, তারপরের রাশিটা হবে a প্লাস 2d, তারপরের পদটা হবে a প্লাস 3d, এভাবে n-তম পদ হবে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এটা শুনতে যতটুকু কঠিন মনে হচ্ছে ততটুকু কিন্তু কঠিন না, আমরা উদাহরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। তো এখানে যে প্রথম ধারার যে প্রথম পদটা থাকে সেটাকে আমরা বলি প্রথম পদ, বা এটাকে আমরা কি দ্বারা নির্দেশ করি? এটাকে আমরা এ দ্বারা নির্দেশ করি, যে প্রথম পদ হচ্ছে ধারাটার কি? এ। এই জিনিসটা যদি আমি জানি, এবং সাধারণ অন্তর হচ্ছে ডি,
সাধারণ অন্তর কি ডি, তাই না? এই সাধারণ অন্তর হচ্ছে ডি। তো এ জানি আর ডি জানি, আর এন তম পদ কত? যেমন মনে করেন এন তম পদের সূত্রটা আমাকে মনে রাখতে হবে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। যেমন ধরেন আমরা যদি 1 নাম্বার বা 2 নাম্বার ধারাটার কথা চিন্তা করি, 2 নাম্বার ধারার 3তম পদ কত, তাই না? আমি জানি এন তম পদ হচ্ছে এটা, তাহলে এই ধারার এ সমান কত? এই যে 2 নম্বর ধারার এ সমান দেখেন 5। আর এই যে সাধারণ অন্তর কি, পাশাপাশি দুইটা পদের অন্তর, তাহলে হচ্ছে 11 বিয়োগ 5 অর্থাৎ 6। তাহলে এন তম পদের সূত্র থেকে আমি বের করতে যাই হচ্ছে তৃতীয় পদ, তাহলে 3তম পদ কি হবে? আমাদের সূত্র অনুযায়ী এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান তো আমি জানি কত, 5। 3 বিয়োগ 1 মানে হচ্ছে 2, আর এটা হচ্ছে কত, 6। তাহলে 5 যোগ 12 দেখেন কত হচ্ছে, 17। তাহলে দেখেন আমরা কিন্তু ধারাটা তো পেলাম কত, 17। তাহলে আমরা কততম পদ বের করব, ওই তমর জায়গায় এনের জায়গায় ওই মানটা বসাবো, আর প্রথম পদ আর সাধারণ অন্তরটা আমরা এখানে যদি ইনপুট করি তাহলে আমরা এনতম পদ পেয়ে যাব। তো আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা সূত্র আমরা এখান থেকে যদি দেখি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা হচ্ছে এই সূত্রটা, যে এনতম পদ সমান কত আর এন সংখ্যক পদের সমষ্টি কত। এই দুইটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। যে এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে এন বাই টি টুয়াইস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা এরকম অঙ্ক করব, তখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। তো আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত বিসিএস এটা কম আসছে, সেটা হচ্ছে এই পদগুলোর সমষ্টি, এইগুলো আমাদের মনে রাখতে হবে। যে স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে আমরা এভাবে বের করতে পারি যে 1 + 2 + 3 + n ইজ ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তারপর যখন বেজোড় সংখ্যার সমষ্টি বলবো তখন n-তম বেজোড় সংখ্যার সমষ্টি হবে কি, n স্কোয়ার, আর n-তম জোড় সংখ্যার সমষ্টি হবে n ইন্টু n প্লাস 1। তো এগুলো সাধারণত অবজেক্টিভের জন্য আপনারা মনে রাখবেন আর কি। অবজেক্টিভে যদি এরকম ধারা দেখেন, আপনি সরাসরি মানটা বসাই দিতে পারেন, এখানে n এর মান বসাইলে মানটা পেয়ে যাব। তো আশা করি সমান্তর ধারা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তো আমরা এখন আমাদের প্রবলেম সলভিংয়ে চলে যাই। প্রবলেম সলভিংয়ে গেলে আর একটু আইডিয়া ক্লিয়ার হবে। যেমন ধরেন এখানে একটা ধারা দেওয়া আছে 5, 8, 11, 14। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাকে ধারাটা চিনতে হবে যে এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো আপনাদের যে সিলেবাস সেখানে সমান্তর এবং গুণোত্তর দুইটা থেকে একটা দিবে। তো আমি প্রথমে চেক করব এটা কি সমান্তর ধারা কিনা। সমান্তর ধারা কিভাবে চেক করব, আমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব। যেমন আমি এখান থেকে এটা পদ বিয়োগ করব, তাহলে কত, 8 বিয়োগ 5 মানে হচ্ছে কত, 3। অনুরূপভাবে আমি 11 থেকে 8 বিয়োগ করব, 11 থেকে 8 বিয়োগ করলে কত, 3। আবার 14 থেকে 11 বিয়োগ করব, 3। তাহলে দেখা যাচ্ছে যে অন্তরটা সমান, তাই না? এখানে কিন্তু বলা নাই এটা সমান্তর ধারা, তাহলে আমরা বুঝে গেলাম যে এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে? তো এই প্রাথমিক কাজটা আপনাদেরকে করে নিতে হবে। প্রথমে কাজটা হচ্ছে যে আপনাকে ধারাটা চিনতে হবে, যেটা কি গুণোত্তর ধারা দেওয়া আছে নাকি সমান্তর ধারা দেওয়া আছে। তো সাধারণত আমরা দুইটা পাশাপাশি পদের বিয়োগফল করেই চেক করে ফেলতে পারি যেটা কি সমান্তর নাকি গুণোত্তর। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে এটা একটা সমান্তর ধারা, তাই না? তাহলে আমরা যদি সলিউশনে যাই, তা আমরা প্রথমেই লিখব যে 5 + 8 + 11 + 14 একটি সমান্তর ধারা। এরপরে আমরা লিখব যার। এখন আমরা যার কথাটা লেখার পরে আমরা আইডেন্টিফাই করব এটার প্রথম পদ কত, সাধারণ অন্তর কত, তাই না, এইগুলা। তাহলে প্রথম পদ এ সমান কত, 5, ঠিক আছে। তারপর সাধারণ অন্তর ডি সমান আমরা লিখব দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে ফেলতে পারি, তাহলে হচ্ছে কত, 3, তাই না? তো এখন আমাকে বলছে কোন পদ 383। তাহলে আমরা যদি ধরে নেই যে ধরি
ধারাটির n-তম পদ সমান হচ্ছে 383, তাই না? ধারাটা n-তম পদ আমি ধরে নিলাম 383। এখন n-তম পদের সূত্র তো আমি জানি কি, a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে 383, বা এর মান আমি জানি, এর মান হচ্ছে 5, এন এর মান আমি জানি, এন এর মান আমাকে বের করতে হবে n-1, ডি এর মান হচ্ছে 3, তাহলে হচ্ছে কত 383, বা 3n বা 5 প্লাস 3n মাইনাস 3 সমান হচ্ছে 383, বা 3n প্লাস 2 সমান হচ্ছে 383, বা 3n সমান হচ্ছে 383 মাইনাস 2, বা 3n সমান হচ্ছে 381। আমরা এখানে যদি চলে আসি, বা n সমান হচ্ছে 381/3। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 7 21, সুতরাং n এর মান হচ্ছে 127। তাহলে আমরা কততম পদ বলবো? সুতরাং আমার উত্তরটা হবে 127তম পদ। যেহেতু আমি ধরে নিচ্ছি যে n-তম পদ হচ্ছে 383, তাহলে 127তম পদ হচ্ছে এটা। তো ধারার অঙ্ক করার জন্য, বিশেষ করে সমান্তর ধারা করার জন্য আপনাকে প্রথমেই ধরে নিতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে যে আপনার প্রথম পদ কোনটা, সাধারণ অন্তর কোনটা, n-তম পদ যদি বলা থাকে তাহলে n-তম পদ কোনটা, এবং মোট পদ সংখ্যা কত সেটাও আমাদেরকে ডিফাইন করতে হবে। আমরা যখন সমীকরণ করব তখন আমরা যখন যোগফল নির্ণয় করব তখন আমরা এই কাজটা করব। তো আমার মনে হয় সমান্তর ধারাটা খুব বেশি কঠিন না, আপনারা 2-1টা অঙ্ক প্র্যাকটিস করলেই করতে পারবেন। তাহলে সিমিলার একটা অঙ্ক দেওয়া আছে, এই ধারার কোন পদ 301, এটা আপনারা হয়তো করতে পারবেন, যে একটা ধারা দেওয়া আছে, এটা কততম পদ 301। তো সিমিলার অঙ্ক এখানে আমরা এ সমান কত ধরে নিব, এ সমান ধরে নিব 4, তাই না? এ সমান হচ্ছে 4 সাধারণ অন্তর। আচ্ছা, আপনারা কিন্তু অবশ্যই ডেফিনেশনের সময় হঠাৎ করে এ ধরবেন না। আমরা এভাবে লিখতে পারি যে এখানে ধারাটি সমান্তর ধারা, প্রথম কথাই হবে কিন্তু এটা। এখানে কিন্তু আপনাকে ধারার নাম বলে দেয় নাই। দেখেন আপনি এখানে কি বলছে, ধারার কোন পদ 301। ধারা কিন্তু অনেক ধরনের আছে, সমান্তর ধারা, গুণোত্তর ধারা, এছাড়াও অন্য অনেক ধারা আছে। তো আমাদের প্রথম এটা ডিফাইন করতে হবে, যে এটাকে সংজ্ঞায়িত করতে হবে যে আপনাকে যে ধারাটা দেওয়া হয়েছে এটা সমান্তর ধারা। আমি কিভাবে চিনব সমান্তর ধারা? আমি এই প্রথম দুইটা পদের বিয়োগফল বের করব, এরপর তৃতীয় এবং দ্বিতীয় পদের বিয়োগফল বের করব, অথবা চতুর্থ এবং তৃতীয় পদের বিয়োগফলটা আমি বের করব। বের করলে যদি দেখা যাচ্ছে বিয়োগফলটা সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা। তো প্রথমে আপনাকে ডিফাইন করতে হবে যে ধারাটা একটা সমান্তর ধারা। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে ধারাটার বিভিন্ন অংশগুলোকে ডিফাইন করব। যেমন প্রথম পদ, এটার একটা নাম দিব এ, সেটা হচ্ছে 4। তারপর হচ্ছে কি সাধারণ অন্তর, ডি সমান হচ্ছে কত 7 - 4 সমান 3। তারপর আমি ধরে নিব, আমাকে বের করতে বলছে কোন পদ, তাই না? কোন পদ, তাহলে আমরা ধরবো কি, যে ধরি n-তম পদ সমান হচ্ছে 301, এন্ড দেন আপনারা সলভ করবেন। তো এটা আনসার মেবি, এটার আনসার হচ্ছে n-তম পদ। এটার আনসারটা যদি আমি বলে দেই, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। এটার আনসারটা হচ্ছে 100, মানে 100তম পদ হচ্ছে 301। যে ইতিমধ্যে একজন বের করে ফেলছেন, মনি বোধহয় ওনার নাম, সাবিকুন্নাহার মনি। তাহলে এইটা হচ্ছে আমরা একেবারে প্রাইমারি লেভেল থেকে আপনাদের ধারা সম্পর্কে একটা আইডিয়া দিলাম, আইডিয়া দিয়ে প্রাইমারি টাইপের অঙ্কগুলো আমরা এখানে করছি। তো আমরা এরপরে একটু কঠিনগুলোতে যাব আস্তে আস্তে। এবং আমাদের বইটা কিন্তু দেখবেন, আমাদের বই কিন্তু এখানে এসএসসির বইটাই পারফেক্ট, এর বাইরে আপনাদের খুব বেশি যাওয়ার দরকার নাই। এখানে দেখেন একটা ধারা দেওয়া আছে,
ধারাটা কি বলা আছে, এই এতগুলা রাশির যোগফল কত, তাই না? তো যোগফলের জন্য আমাদের সূত্রটা কি ছিল, এস ইজ ইকুয়াল টু n/2, তাই না, ইন্টু কি টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি, তাই তো? তো প্রথমে আমরা কি লিখে নিব, সলিউশনে যদি যাই তাহলে প্রথমে আমরা লিখে নিব ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান হচ্ছে কত, 29, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 25 মাইনাস 29 মাইনাস 4। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমরা অনেক সময় অনেকে এটা বলে যে ধারার যে সাধারণ অন্তর এটা কি যোগ, মানে সমষ্টিটা সবসময় কি যোগ বোধক হবে? নট নেসেসারি, আপনার যোগ হইতে পারে, মানে কি হতে পারে, বিয়োগ হইতে পারে। তো এটা খুব সাবধানে দেখতে হবে, দ্বিতীয় পদ যদি ছোট হয় প্রথম পদ থেকে তাহলে এই ধারার অন্তরটা সবসময় কি আসবে, মাইনাসে আসবে। তো ধারার যে সাধারণ অন্তর সেটা প্লাসে হইতে পারে, মাইনাসে হইতে পারে, এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করে করতে হবে। সাধারণ অন্তর আসছে কত, -4। তো এখানে এন এর মানটা লাগবে, এন মানে হচ্ছে কি আমার মোট কয়টা পদ এখানে আছে, তাই না, মোট কয়টা পদ আছে। তো আমি শেষ পদ বা এন তম পদ, তাহলে এখান থেকে আমি এন এর মানটা বের করে নিব। যেমন এখানে শেষ পদ সমান -23, তাই না, শেষের যে পদটা, এই শেষের পদ পর্যন্ত যাইতে কতগুলা সংখ্যা থাকে, যেমন এখানে দেখেন 1 2 3, তাহলে 3টা সংখ্যা আমরা গুনলাম, এরকম শেষ পদে যাইতে আমাদের কয়টা সংখ্যা লাগবে, এখানে এন এর মানটা এখান থেকে বের করে নিব। বা শেষ পদ মানে কি, এন তম পদ, এন তম পদ সমান হচ্ছে -23, বা এন এর মানটা আমরা বের করব কিভাবে, a প্লাস n-1 ইন্টু ডি সমান হচ্ছে -23। তাহলে এ সমান কত, এ সমান তো আমরা জানলাম 29, n-1, ডি এর মান কত, -4 ইজ ইকুয়াল টু -23। দেখেন ডি এর মানটা কিন্তু আমরা এখানে -4 বসালাম, বা 29 মাইনাস 4n মাইনাস মাইনাসে প্লাস 4 -23, বা -4n 33 minus 4n is equal to 23 -23। তাহলে 33 প্লাস 23 সমান হচ্ছে 4n, বা 4n সমান হচ্ছে 6 5, n সমান হচ্ছে 14, n এর মান কত আসলো, 14। তাহলে আমার সমষ্টির সূত্রটা আমরা এখানে ইউজ করি, সুতরাং সমষ্টি হচ্ছে কত, n/2, তারপর হচ্ছে টুয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে, এছাড়া কিন্তু উপায় নাই। তাহলে 14/2 2 ইন্টু 29 প্লাস 14 -1, আর এখানে ডি এর মান হচ্ছে কত, -4। তাহলে এটা হয়ে যাচ্ছে 7, আর এখানে হয়ে যাচ্ছে 58, এখানে হয়ে যাচ্ছে -52, 7 ইন্টু 6, আনসার কত হচ্ছে 56। আমি একটা আনসারটা চেক করে নেই যে কোথাও ভুল হলো কিনা। ও সরি, আমি তো 6-7-42, মাঝে মধ্যে ইজি অঙ্ক হয় না। তাহলে 6-7-42, তাহলে আমার আনসার কত হচ্ছে, সমষ্টি 42। তাহলে দেখেন এইখানে আমরা কি করলাম, আমরা এন এর মানটা জানি না, তাহলে প্রথম আমরা এই ধারাটাকে ডিফাইন করলাম। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই প্রথম কাজ হচ্ছে ধারাটা কি সমান্তর ধারা কিনা এটা চেক করা। তো প্রথম বললাম যে এটা একটা সমান্তর ধারা, তাই না। তারপর আমরা কি করলাম, এটা প্রথম পদ সাধারণ অন্তর বের করে ফেললাম। তারপর দেখলাম যে এটা শেষ পদ পর্যন্ত যোগ করলে কত হবে, তাহলে শেষ পদ পর্যন্ত এটা কয়টা পদ আছে,
তাই না? যেমন 1 2 3 4 5 6 10, তাহলে এখানে 10টা পদ আছে, কিন্তু এইটার ক্ষেত্রে তো আমাকে বের করতে হবে যে কয়টা পদ মিলে -23 হয়। তাহলে আমি শেষ পদ সমান কত লিখলাম? -23। তো শেষ পদ মানেই তো আমার n তম পদ, n তম পদ সমান কি হবে? -23। সেখান থেকে আমি n এর মান, nটাকে বলা হয় কি, nটা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ মোট কয়টা পদ আপনার এই ধারার মধ্যে আছে। ঠিক আছে, কয়টা পদ আপনার এই ধারার মধ্যে আছে, এটা হচ্ছে আমার পদ সংখ্যা। তাহলে আমি পদ সংখ্যাও বের করে ফেললাম, তারপর আমি জাস্ট ইনপুট করে দিব, সূত্রের মধ্যে মানগুলা ইনপুট করে দিব। তাহলে এরকম একটা অঙ্ক আপনারাও করার চেষ্টা করবেন। সিমিলার মেথডের অঙ্ক, আপনি এখান থেকে প্রথম পদ বের করবেন, সাধারণ অন্তর বের করবেন। তো এটার সলিউশন কত হবে? এটার সলিউশনটা যদি আমি লিখে দিই, এটার সলিউশন হবে 320। সিমিলার প্রসেসে আপনারা ওই অঙ্কটা দেখে এটার মতো করার চেষ্টা করবেন, এবং অবশ্যই প্র্যাকটিস কিন্তু করতে হবে। ম্যাথ রিটেনের জন্য আপনারা যদি প্রত্যেকদিন 2 ঘন্টা টাইম না দেন ম্যাথকে, তাহলে ম্যাথ রিটেনে ভালো করাটা খুব কঠিন হয়ে যাবে। যারা মানে শিখতেছেন আর কি, মানে রিটেনের জন্য অনেক দিন ধরে হয়তো 9 10-এর ম্যাথ করেন না, তাদের জন্য কিন্তু ঝামেলা হয়ে যাবে। প্রত্যেকদিন 1 থেকে 2 ঘন্টা টাইম দিতে হবে ম্যাথমেটিক্সে, আদারওয়াইজ কিন্তু ম্যাথমেটিক্সে ভালো করা যাবে না। আর ম্যাথমেটিক্সে আপনাকে অবশ্যই ভালো করতে হবে, কারণ আপনি সারাক্ষণ লিখে যে নাম্বারটা পাবেন না, ম্যাথ একটা কারেক্ট করলে কিন্তু সেই নাম্বারটা পেয়ে যাবেন। যেমন 5 নাম্বার লিখতে আপনাকে যেখানে 5 পেজ লিখতে হবে, আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সেখানে আপনার 5 লাইন লিখতে হবে। তো আমার সাজেশন থাকবে আপনারা 9 10-এ চেষ্টা করেন, সমস্যা কি, চেষ্টা করার পর না হইলে নাই, এবং চেষ্টা করলে অবশ্যই হবে। আপনারা যেহেতু এইগুলো শেষ করে আসছেন, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। এরপরে দেখেন 3 নাম্বার ম্যাথটা, এখানে সরাসরি বলে দেওয়া নাই ধারাটা, কিন্তু এখানে কিন্তু তারা বলে দিছে যে এটা একটা সমান্তর ধারা। দেখেন, সমান্তর ধারা না বললে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে একটা সমান্তর ধারা, তৃতীয় পদ 20, অষ্টম পদ 10, ধারাটির সমষ্টি, ঠিক আছে, ধারাটির সমষ্টি যদি 150 হয়, তাহলে পদ সংখ্যা কত? এখানে বোধহয় একটা লাইন উঠে নাই, সেটা আমি একটু চেক করতেছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এটা শুরু করি। সলিউশন, ঠিক আছে। তাহলে একটা সমান্তর ধারা বলা আছে, তাই তো? তাহলে মনে করি ধারাটির প্রথম পদ এ, তাই না? সাধারণ অন্তর সমান হচ্ছে ডি। তাহলে বলছে ধারাটার তৃতীয় পদ হচ্ছে 20। তাহলে প্রথম শর্ত মতে তম পদ সমান কত? 20, তাই না? বা a প্লাস 3 - 1 ইন্টু ডি সমান হচ্ছে 20, বা এর মান কত আমরা জানি না, তাই না? a প্লাস 2d সমান হচ্ছে 20। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। দ্বিতীয় শর্ত মতে a প্লাস দশম পদ, তাই না? আচ্ছা, আমরা দশম পদ এটা লিখে নিই। ধারাটির অষ্টম পদ, সরি 8তম পদ, এটা 3 লিখি, 8তম পদ সমান হচ্ছে 10, বা a প্লাস, দেখেন n-তম পদের আমরা 8তম পদ লিখতেছি, তাহলে 8 লিখব, 1 ইন্টু ডি সমান হচ্ছে কত? 10, বা a প্লাস 7d সমান হচ্ছে 10।
এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এখান থেকে যখন আমি এক থেকে 3 বিয়োগ করব, সেখানে কিন্তু আমি একটা মান পেয়ে যাব। দেখেন, তাহলে আমি যখন 2 - 1 করব, এখান থেকে আমি কি পাবো? a প্লাস 7d মাইনাস a প্লাস 2d ইজ ইকুয়াল টু 10 মাইনাস 20 বা a প্লাস 7d। আপনি দেখেন, আমি যখন বিয়োগ করতেছি আমি কিন্তু পুরোটা লিখে করতেছি। এভাবে করলে আপনাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। 2d ইজ ইকুয়াল টু মাইনাস 10, তাই না? আমরা যদি এখানেই করি, বা তাহলে কত হচ্ছে? 5d ইজ ইকুয়াল টু মাইনাস 10। সুতরাং d এর মান হচ্ছে কত? মাইনাস 2। তাহলে d এর মান d ইজ ইকুয়াল টু মাইনাস 2 যদি আমি 1 নঙে বসিয়ে পাই a প্লাস 2 ইন্টু মাইনাস 2 সমান হচ্ছে 20, বা a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 20। সুতরাং a এর মান হচ্ছে 24। তাহলে আমি a এর মান এবং d এর মান পেয়ে গেলাম। আমাকে বলছে পদ সংখ্যা কত। তাহলে আমি ধরে নেই যে পদ সংখ্যা n, তাই না? তাহলে সমষ্টি কত হবে? সমষ্টি হবে n/2 টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তারা কত বলছে? সমষ্টি হচ্ছে 150, তাই না? এখন এখান থেকে জাস্ট আমরা এটার মান বের করব। তো n এর মানটা বের করব, তাই না? n এর মান যদি আমি বের করতে যাই, তাহলে আমি প্রথমে মানগুলা বসাই। n/2, তাই না? টুয়াইস a মানে কত? 2 ইন্টু a এর মান হচ্ছে 24 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে কত? মাইনাস 2। d এর মান হচ্ছে মাইনাস 2 সমান কত? 150, বা n/2। আমি যদি এটাকে একটু ভেঙে করি, তাহলে হচ্ছে 48 মাইনাস টুয়াইস n প্লাস 2 সমান 150। আপনাদের বোঝার জন্য আমি এটা একেবারে ভেঙে ভেঙে করতেছি। তাহলে কত হচ্ছে? 50 মাইনাস টুয়াইস n ইজ ইকুয়াল টু 150, তাই না? বা n/2, এখান থেকে যদি আমি 2 কমন নেই, তাহলে 25 মাইনাস n ইজ ইকুয়াল টু 150। তাহলে 2 কাটা। আমি n দ্বারা মাল্টিপ্লাই করলে, n দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে 25n মাইনাস n স্কোয়ার সমান হচ্ছে 150। তাহলে n স্কোয়ার 25n সমান আমি কত পাচ্ছি? 150। আমরা পরের পেজে যদি চলে যাই, তাহলে দেখেন আমি পাবো কি? বা 0 ইজ ইকুয়াল টু, আগের পেজ থেকে একটু দেখে নিই। তাহলে 0 ইজ ইকুয়াল টু n স্কোয়ার মাইনাস 25n প্লাস 150, বা n স্কোয়ার মাইনাস, তাহলে 150 কিভাবে হয়? 15n মাইনাস 10n ইজ প্লাস 150। এটা আমরা কি করলাম? এটা আমরা মিডল টার্ম করলাম। তাহলে n যদি কমন নেই, n মাইনাস 15 মাইনাস 10 যদি কমন নেই, n মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে n এর মান হচ্ছে n মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। সুতরাং n এর মান হচ্ছে কত? 10, অথবা n ইজ ইকুয়াল টু 15। তাহলে n এর কয়টা মান হইতে পারে? 10 অথবা 15। এটাই হচ্ছে আমাদের সলিউশন। অর্থাৎ আপনি দশম মানে প্রথম 10টা পদ যোগ করলে 150 পাবেন, শেষের বা প্রথম 15টা পদ যোগ করলে 150 পাবেন।
ঠিক আছে, এখানে আমাদের এন এর মান দুইটা হইতে পারে, পদ সংখ্যা দুইটা হইতে পারে। তো পদ সংখ্যা যদি কখনো ঋণাত্মক চলে আসে তখন কিন্তু আপনি ওটা ক্যারি করবেন না, কারণ পদ সংখ্যা সবসময় ধনাত্মক হতে হবে, পদ সংখ্যার মানটা নেগেটিভ হতে পারবে না, পজিটিভ হতে পারবে। তো আমরা যেহেতু এখানে পজিটিভ দুইটা মান পাইছি, তাহলে সেখানে আমরা দুইটা মানই রাখতে পারবো। ঠিক আছে, তাহলে হচ্ছে কত, 10ও হইতে পারে 15ও হইতে পারে। তো এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটু মারপেচ আছে বা ক্যালকুলেশন আছে, এই জন্য আমাদের এই টাইপের ম্যাথটা একটু ভালো করে করতে হবে। যেমন দেখেন আমাদের পরবর্তী যে ম্যাথটা, এটাও সিমিলার, যে ধারার প্রথম পদ আপনাকে এ এর মান বইলেই দিছে, তারা প্রথম পদ হচ্ছে 17, আবার সাধারণত ডি এর মানও দিয়ে দিছে। তাইলে এখানে আমার কিন্তু কষ্ট করা লাগতেছে না, মানে আমি ওই যে হিসাব করে যে এ এর মান ডি এর মান বের করলাম, এখানে সরাসরি বলে দিছে এ এর মান 17, ডি এর মান -2, তার পদ সংখ্যা এন সমান কত, তাহলে পদ সংখ্যা এন সমান আপনারা বের করবেন। তো এটার পদ সংখ্যা হবে, সলিউশনটা হচ্ছে 6 বা 12, দুইটাই, 6 হইতে পারে 12 হইতে পারে, দুইটাই সলিউশন হবে। তো এইটা আপনারা একটু নিজেরা ট্রাই করবেন। আচ্ছা, এখন যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের সময়কা থেকে আপনাদের সময় পর্যন্ত আর কি, খুবই জনপ্রিয় অঙ্ক, মানে মেট্রিক পরীক্ষায় এই অঙ্ক আসবেই আসবে, যে পি তম পদ কিউ হইলে কিউ তম পদ পি হইলে দেখাও যে আর তম পদ হচ্ছে। তো এটা অনেকভাবে করা যায়, আমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করবো আর কি। এখন তো একটা সমান্তর দ্বারা পি তম পদ দেওয়া আছে, কিউ তম পদ দেওয়া আছে, দেখাও যে পি প্লাস কিউ প্লাস আর তম পদ হচ্ছে এটা, আর পি প্লাস কিউ তম পদ হচ্ছে 0। তাহলে এটা অনেকভাবে করা যায়, আমরা একেবারে বেসিক নিয়মে করব, যেটাতে মনে করেন যে আপনাদের মানে ভোলার কোনো সম্ভাবনা নাই, তাই না? পি তম পদ দেওয়া আছে, কিউ তম পদ দেওয়া আছে, তাহলে আমাকে কি দেওয়া নাই হচ্ছে আমার প্রথম পদ আর সাধারণ অন্তর, এই দুইটা জিনিস আমাকে দেওয়া নাই। তাহলে আমি এই দুইটা ধরে নিব। তাহলে আমরা ধরি প্রথম পদ সমান হচ্ছে কি এ। দেখেন প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু এই দুইটা টার্ম আমাদের লাগবেই, তাই না? এই দুইটা পদ আমাদের লাগবেই। তো তারা যেটা বলছে এখন আমরা তাদেরকে ফলো করি। এখন পি তম পদ সমান হচ্ছে কি কিউ, বা এ প্লাস পি -1 ইন্টু ডি সমান হচ্ছে কিউ। এই লাইনটাই হচ্ছে এখানে বোঝার কাজ। তো আমাদের এন তম পদ বললে আমরা কি বলতাম, এন -1। তো সরি, এখানে পি বলছে তাই এন এর জায়গায় আমরা পি বসাইছি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার কি দেওয়া আছে, কিউতম পদ হচ্ছে পি, তাহলে এ প্লাস কিউ -1 ইন্টু ডি সমান হচ্ছে কত, পি। এটাকে আমরা 2 নম্বর দিলাম। ঠিক আছে, তো আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি, 1 বিয়োগ 2, এখান থেকে আমরা কি পাই দেখেন, এখান থেকে আমরা পাই পি -1 ইন্টু ডি মাইনাস কিউ -1 ইন্টু ডি সমান কিউ মাইনাস পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করে নিতে পারি চাইলে। আমরা যদি ডি কমন নিয়ে নেই তাহলে কি থাকবে, পি -1 মাইনাস কিউ প্লাস 1 সমান কিউ মাইনাস পি, বা ডি সমান হচ্ছে, আচ্ছা আমি আরেকটু ভেঙে লিখি, পি মাইনাস কিউ, কিউ মাইনাস পি, বা ডি সমান হচ্ছে, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে লেখা যাবে পি মাইনাস কিউ, আর নিচেও চলে আসলো পি মাইনাস কিউ, তাহলে এটা কাটা, সুতরাং ডি সমান হচ্ছে -1। ডি এর মান আমরা পেয়ে গেলাম -1, তাই না? আমরা 1 নং থেকে চাইলে এখন এর মানও বের করতে পারি, তাহলে 1 নং থেকে পাই এ প্লাস পি -1 ইন্টু -1 সমান হচ্ছে কিউ, বা এ মাইনাস পি প্লাস 1 সমান হচ্ছে কিউ। সুতরাং এ এর মান হচ্ছে কত, পি প্লাস কিউ -1, তাই না? এ এর মানও পেয়ে গেলাম, ডি এর মানও পেয়ে গেলাম। এখন তো আমার জন্য ইজি, আমি আর তম পদ বের করব। সুতরাং আর তম পদ কি হবে, এ প্লাস আর -1 ইন্টু ডি। আর তম পদটা তো এটাই হবে, এ প্লাস আর -1 ইন্টু ডি। তাহলে এখন আমি এর মানটা বসাই, এর মান আমি কত পাইছি, পি প্লাস কিউ -1 প্লাস
আর মাইনাস ওয়ান, ডি এর মান কত পাইছি মাইনাস ওয়ান, তাহলে পি প্লাস কিউ মাইনাস ওয়ান মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলে গেল, পাবো কি পি প্লাস কিউ মাইনাস আর। তাহলে কিন্তু প্রমাণিত হয়ে গেল। দেখেন আমাকে বের করতে বলছে কি আর তম পদ পি প্লাস কিউ মাইনাস আর, প্রমাণ হয়ে গেল তাই না? প্রথম প্রমাণটা হয়ে গেল। এখন আমার দ্বিতীয় প্রমাণ, পি প্লাস কিউ তম পদ শূন্য, আবার সুতরাং পি প্লাস কিউ তম পদ, তো পি প্লাস কিউ তম পদ কি হবে, এ প্লাস এন এর জায়গায় লিখবো পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এর মান কত, এর মান তো আমরা পেয়েছি পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর পি প্লাস কিউ মাইনাস ওয়ান, ডি এর মান কত মাইনাস ওয়ান, বা পি প্লাস কিউ মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান সমান কত শূন্য, তাই না? তাহলে এটাও প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখেন আমরা এখানে দুইটা প্রমাণই করে ফেললাম, যে আরতম পদ সমান যে এটা হয় সেটাও প্রমাণিত হইলো। তো আমাদের আলটিমেট গোল, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আলটিমেট গোল হচ্ছে আমার এ এর মানটা বের করা এবং ডি এর মানটা বের করা। এ এবং ডি যদি আমি বের করতে পারি দেন আমার জন্য অনেকটাই ইজি হয়ে যায়, তাই না? তা আপনাদের জন্য এই ম্যাথটা আছে, এটা আপনারা ট্রাই করবেন। সমান্তর ধারার এম তম পদ এন স্কোয়ার, এন তম পদ এম স্কোয়ার হইলে এম প্লাস এন তম পদ নির্ণয় করো, ঠিক আছে? যেমন এখানে প্রমাণ করতে দিছে আর এখানে আপনাকে বলছে বাইর করতে, তাহলে এটা সলিউশনটা হবে এম মাইনাস এম এন প্লাস এন, এটা হচ্ছে আপনাদের আনসার হবে। তো আপনারা হুবহু একই নিয়মে অঙ্কটা করার চেষ্টা করবেন, খুব বেশি কঠিন অঙ্ক না, আমার বিশ্বাস আপনারা করতে পারবেন। তো আমরা আমাদের 5 নম্বর ম্যাথে চলে আসলাম। 5 নম্বর ম্যাথটা আরেকটা ভিন্ন টাইপ কেন? কারণ এখানে একটা সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দেওয়া আছে। দেখেন আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, 12তম পদ বললে এক কথা, আর 12 পদের সমষ্টি। যদি তম কথাটা না থাকলে ওই 12টা হয়ে যাবে পদ সংখ্যা। যদি তম থাকে তাহলে সেটা হচ্ছে একটা পদ, আর যদি তম কথাটা না থাকে তাহলে সেটা হয়ে যাবে পদ সংখ্যা। যেমন এখানে একটা সমান্তর ধারার 12 পদের সমষ্টি, অর্থাৎ 12টা পদ নিয়ে যোগ করার ফলে সমষ্টি হচ্ছে 144। আবার বলছে 20টা পদের সমষ্টি 560, তাহলে প্রথম 6টা পদের সমষ্টি কত? তাহলে ক্লিয়ার হইতে হবে যে আমাকে কি তম বলছে নাকি 12টি বলছে। তম কথাটা না থাকলে সেটা হয়ে যাবে পদ সংখ্যা, আর তম কথাটা থাকলে সেটা হয়ে যাবে একটা পদ। আপনারা অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা সলিউশনে যদি আমরা যাই, সমান্তর দ্বারা প্রথম 12 পদের সমষ্টি, তো আমি তো এতগুলো অঙ্ক করতেছি প্রত্যেকটাতেই বলতেছি যে আমি যখন অঙ্ক করব তখন আমাকে প্রথম পদ আর সাধারণ অন্তর এটা আমাকে ধরেই নিতে হবে। তাহলে আমরা যদি ধরি প্রথম পদ এ, সাধারণ অন্তর হচ্ছে কত ডি, প্রথম পদ বের করে ফেললাম, সাধারণ অন্তরও বের করে ফেললাম, তাই না? তাহলে 12 পদের সমষ্টি, 12 পদের সমষ্টি কত বলছে 144। এখন 12 পদ মানে কি, এন এর মান হচ্ছে 12 পদ যখন বলবে তখন এন এর মান কত 12। তাহলে আমি সূত্রটা যদি ইউজ করি তাহলে কি হবে 12/2, মানে n/2 ছিল, তো তাহলে এখন আমি কি লিখবো 12/2 ইন্টু টুয়াইসে প্লাস n-1, তাহলে n এর জায়গায় কি লিখবো 12-1 ইন্টু ডি সমান কত 144। আমার মনে হয় এখানে আমরা একটু ক্লিয়ার যে আমাদের যখন n সংখ্যক পদ বলবে তখন আমরা সেটাকে ধরে নিব পদ সংখ্যা, আর যখন n তম পদ বলবে তখন সেটাকে আমরা ধরে নিব একটা পদ, জাস্ট একটা পদ। তো এখানে 12 পদের সমষ্টি, অর্থাৎ n এর মান কত 12, এই জন্য আমি n এর জায়গায় দুই জায়গায় 12 বসাই দিলাম। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 6, তাই না? তাহলে 6 ইন্টু টুয়াইসে প্লাস 11d সমান কত 144, বা টুয়াইসে প্লাস 11d
সমান হচ্ছে 144/6। 6 দুগুণে 12, 4 6 24। সুতরাং 2a প্লাস 11d সমান হচ্ছে 24। আবার কি বলছে? আবার বলছে 20 পদের সমষ্টি। 20 পদের সমষ্টি, 20 পদের সমষ্টি কত? 560। ম্যাথমেটিক্সে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, ম্যাথমেটিক্সে একটা কথা হচ্ছে গো উইথ দ্য ফ্লো। আমি কিন্তু দেখেন তারা যেটা বলতেছে আমি ওইভাবেই যাচ্ছি। তারা প্রথমে কি বলছে? সমান্তর ধারা। তো সমান্তর ধারা কি থাকে? প্রথম পদ আর সাধারণ অন্তর। আমি ধরে নিলাম প্রথম পদে সাধারণ অন্তর ডি। এরপরে বলছে 12 পদের সমষ্টি 144। তাহলে আমি তাদের কথাটা লিখলাম যে এখন 12 পদের সমষ্টি হচ্ছে 144। তারপর 12 পদের সমষ্টি সূত্র লিখলাম, সেখান থেকে একটা সম্পর্ক তৈরি করলাম। এটা 1 নাম্বার সমীকরণ আমি দিয়ে রাখলাম। হ্যাঁ, তো এরপরে বলছে 20 পদের সমষ্টি। তাহলে আমি এখানে লিখলাম 20 পদের সমষ্টি। এখন আমি সূত্রের মধ্যে এন এর জায়গায় 20 বসাবো। 20/2 2a প্লাস 20 মাইনাস 1 বাই বা 20 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু কত? 560। আমি যদি এটাকে তাহলে 10, তাই না? তাহলে 2a প্লাস 19d সমান কত? 560/10। তাহলে কাটা। সুতরাং 2a প্লাস 19d সমান হচ্ছে 56। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে দেখেন এখন আমার এখান থেকে কি লাগবে? এ এর মান লাগবে আর ডি এর মান লাগবে। এখন ইকুয়েশন দুটো তো একেবারেই সোজা। আমি যদি 2 নং বিয়োগ 1 নং করি তাহলে এখান থেকে কি পাবো? যেহেতু 2a ইকুয়াল, তাহলে হচ্ছে 19d মাইনাস 11d সমান হচ্ছে 56 মাইনাস 24 বা 8d ইজ ইকুয়াল টু 32। সুতরাং ডি এর মান হচ্ছে কত? 4। ডি এর মান হচ্ছে 4। এখন 1 নং এ ডি ইজ ইকুয়াল টু যদি আমি 4 বসাই তাহলে আমি কি পাচ্ছি? 2a প্লাস 11 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 24 বা 2a ইজ ইকুয়াল টু 24 মাইনাস 44 বা 2a সমান হচ্ছে -20। সুতরাং a এর মান হচ্ছে কত? -20/2। এর মান হচ্ছে -10। এর মান হচ্ছে -10। তাহলে প্রথম 6 পদের সমষ্টি বের করতে বলছে। সুতরাং 6 পদের সমষ্টি কি হবে? এন এর জায়গায় হবে 6। আমরা তো নর্মালি যখন যত পদ বলবে তত মানে এন এর জায়গায় আমরা 6 বসায় দিব। তাহলে 2a প্লাস 6 মাইনাস 1, তাই না? 6 মাইনাস 1 ইন্টু ডি। এখন জাস্ট আমরা ভ্যালুগুলো ইনপুট করব। 3, 2 ইন্টু এ এর মান হচ্ছে -10 প্লাস 5 ইন্টু ডি এর মান হচ্ছে কত? 4। তাহলে 3, তাহলে কত হচ্ছে? -20 প্লাস 20, অর্থাৎ এটার মান কত বেরোলো? 0। তাহলে আনসার কত? প্রথম 6 পদের সমষ্টি কত? 0। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রথম 6 পদের সমষ্টি কত? 0। এটাই হচ্ছে আমাদের আনসার। দেখেন এত বড় একটা অঙ্ক করার পরে আনসার আসলো 0। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক কাজ হলো যে এতগুলো অঙ্ক করলাম, আনসার আসলো 0। তাহলে 5 নম্বরের আনসারটা হচ্ছে 0। সিমিলার আমরা একটা অঙ্ক যদি করি, আচ্ছা সিমিলার ম্যাথ এখানে হবে এটা m প্লাস n। m হলে এর m প্লাস n। হ্যাঁ, এটা একটু ঠিক করে নেন, এটা কেটে দেই। এর m প্লাস n পদের সমষ্টি কত হবে? এইটা আপনারা করার চেষ্টা করবেন। কোনো সমান্তর দ্বারা n পদের সমষ্টি n, m পদের সমষ্টি m হলে m প্লাস n তম পদের সমষ্টি কত? এটা আপনারা করার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা আমাদের
পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ, এটা কিন্তু বিসিএস এ আসছে, এবং আমরা যে শেষে দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথই কিন্তু মানে গত বিসিএস গুলোতে আসছে। গত বিসিএস গুলোতে দেখা যাচ্ছে যে আপনাকে সরাসরি ধারা দিচ্ছে না, আপনাকে কথার মধ্যে ধারা দিচ্ছে। ঠিক আছে, কথার মধ্যে ধারা দিচ্ছে অথবা কথার মধ্যে ধরা দিচ্ছে, যেটাই বলেন। তো এই কথা থেকে আমাকে বুঝতে হবে যে এখানে কি আসলে সমান্তর ধারা হবে নাকি গুণোত্তর ধারা হবে। তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ি, প্রশ্নটার মধ্যে কি কি লুপহোলস আছে আমরা একটু দেখি। যে একজন চাকরিজীবী 2016 সালে জুলাই মাসে বেতন ছিল 22,000 টাকা, অর্থাৎ হচ্ছে ফার্স্ট ক্লাস চাকরিজীবী। 22,000 টাকা স্কেল আমরা সবাই জানি, তাই না? এখন তার বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ 1,000 টাকা। সে প্রত্যেক বছরে 1,000 টাকা করে বেতন বৃদ্ধি পায়। প্রতি মাসে 10% করে ভবিষ্যৎ তহবিলে কর্তন করেন, এবং উনি ওই যে 22,000 টাকা পায় না, প্রত্যেক মাসে তার বেতন থেকে 10% করে ভবিষ্যৎ তহবিলের জন্য কেটে নেওয়া হয়। তাহলে 20 বছর পর তিনি কত টাকা জমা থাকবে, তার তহবিলে কত টাকা জমা থাকবে। তাহলে এটা আপনাদের জন্য একটা অঙ্ক হয়ে গেল যে আপনারা যদি সরকারি চাকরি করেন 10% করে কাটাইলে আপনাদের 20 বছর পর কত টাকা আপনার ভবিষ্যৎ তহবিলে জমা হবে। ঠিক আছে, এখানে আরো, এটা তো ইজি সমান্তর ধারার অঙ্ক, এখানে আরেকটু কঠিন হিসাব আছে আর কি। কারণ প্রত্যেক বছর তো আবার 5% করে বেশি ইনক্রিমেন্ট হয়, ওইটার উপর আবার আপনি 10% কাটাবেন, তাহলে টাকার পরিমাণটা বেশি হচ্ছে। তো আমরা একটু খেয়াল করি তাহলে। তো প্রথমে আমি প্রথম বছরেরটা হিসাব করি। হ্যাঁ, প্রথম বছরেরটা হিসাব করি, 2016 সালেরটা হিসাব করি। 2016 সালের মাসিক কর্তন হচ্ছে কত টাকা? 22,000-এর 10%, অর্থাৎ এত টাকা, তাই না? 2,200 টাকা। তাহলে 2016 সালে তার বার্ষিক কর্তন কত হয়? বার্ষিক কর্তন হয় 12 গুণ 2,200 টাকা। ব্যাপারটা খেয়াল করেন, কিন্তু আমি কিন্তু গুণ করি নাই, আমি এভাবে রেখে দিলাম যে প্রতি মাসে সে তার ভবিষ্যৎ তহবিলে 10% করে, তো 22,000-এর 10% হচ্ছে কত? 2,200 টাকা। তাহলে এক বছরে তার কর্তন কত হইল? মানে 2016 থেকে 2017 সালের জুলাই পর্যন্ত তার জমা হইল 12 × 2,200 টাকা। আবার 2017 সালে বেতন, প্রতি বছর তো আবার তার 1,000 টাকা করে বেতনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে 2017 সালে তার বেতন কত হচ্ছে? 22,000 যোগ 1,000 বা 23,000 টাকা, তাই না? সুতরাং 2017 সালে তার কর্তন হচ্ছে কত? মাসিক কর্তন, বার্ষিক কর্তনটা 23,000 এর 10%, অর্থাৎ 2,300 টাকা। ঠিক আছে, তাহলে 2017 সালের বার্ষিক কর্তন কত হচ্ছে? 12 × 23,000 টাকা। ঠিক আছে, অনুরূপভাবে 2018 সালের বার্ষিক কর্তন হবে কত? 12 গুণ, প্রত্যেক বছর তো 1,000 করে বাড়তেছে, তাই না? তাহলে এত টাকা। ঠিক আছে, তো এখন তার ভবিষ্যৎ তহবিলের
কর্তনের পরিমাণ ধারায় প্রকাশ করে পাই। দেখেন এখন যে এর যে টাকাটা হচ্ছে, আমি তো 20 বছর পর্যন্ত লিখবো না কয় টাকা হচ্ছে, আমি একটা ধারায় প্রকাশ করি। ধারায় প্রকাশ করে কিভাবে লিখব? প্রথম তো আর ছিল কত, 12 ইন্টু 22,000, তারপর কত ছিল 12 ইন্টু 22,000 না 2200, তাই না? তারপর হচ্ছে যোগ 12 ইন্টু 2400, তাই না? প্লাস এভাবে তারটা ধারায় প্রকাশ করলাম। এখন আমি যদি এখান থেকে 1200 কমন নেই, তাহলে দেখেন তো এখানে কত থাকবে? এখানে থাকবে 22, এখানে থাকবে 23, এখানে থাকবে 24 এবং এভাবে যাইতে থাকবে। প্রত্যেকটার সাথেই 1200 টাকা গুণ থাকবে, তাই না? এইটাই হচ্ছে আমার এই অঙ্কের থিম। আমি কিন্তু এতক্ষণ অঙ্কটা গুছাই এনে জাস্ট একটা ধারা তৈরি করলাম। এখন আমার জন্য খুবই ইজি অঙ্কটা। কিভাবে ইজি? এখন যদি আমি লিখি যে এখন যদি আমি এখানে লিখি যে বন্ধনীর ভেতরের ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান হচ্ছে 22, তাই না? সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 23 বিয়োগ 22 অর্থাৎ 1। আপনি কিন্তু দেখবেন ধারাটা কিন্তু একটা সমান্তর ধারা গঠন করতেছে, তাই না? তাহলে পদ সংখ্যা সমান 20 হলে পদ সংখ্যা তারা কিন্তু বলছে 20 বছর, তাহলে আমি প্রত্যেক এরকম কয়বার লিখতে হবে? 20 বার লিখতে হবে, তাই না? তাহলে আমার পদ সংখ্যা কত? 20। তাহলে আমি ধারাটার যোগফল যদি বের করি, তাহলে কিভাবে বের করব? 20/2 2a প্লাস 20 বিয়োগ 1 ইন্টু কি ডি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 10 আর 2 গুণ 22 যোগ কত 19 গুণ ডি এর মান হচ্ছে 1, তাহলে 10 এখানে হচ্ছে কত 44 যোগ 19, তাহলে এটা কত হচ্ছে 3 6 0 630, তাই না? তাহলে ভিতরের যে ধারা এইটার পরিমাণ হচ্ছে 630। তাহলে মোট তহবিলের পরিমাণ কত হবে? আপনি দেখেন 12 কিন্তু গুণ সম্পর্কে রাখছিলাম, আমরা যদি একটু ব্যাক করি তাহলে কিন্তু দেখতে পাবো এই যে 12, এই যে 1200টা আমরা গুণ সম্পর্কে রাখছি। তাহলে মোট তহবিলের পরিমাণটা বের করতে হলে কি করতে হবে? এটার সাথে কি গুণ করে দিতে হবে? 1200 গুণন 630, ঠিক আছে? তাহলে 0 0 0, আপনারা যদি এটা গুণ করেন তাহলে আপনারা পাবেন 7,56,000 এত টাকা, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কিন্তু এই অঙ্কটা একটু ঘুরানো, আমাদের এটাকে কিন্তু সমান্তর দ্বারা তৈরি করে নিতে হয়েছে। তাহলে কঠিন অঙ্ক যদি দেয় তাহলে এরকম দেওয়ার চেষ্টা করবে যে আপনি অঙ্কটা খুবই কিন্তু চিন্তা ভাবনা করে বানানো হয়েছে যে কত আপনি যদি মানে এই ভবিষ্যৎ তহবিলে কাটান এইভাবে, তাহলে 20 বছর পর আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকবে, ঠিক আছে? তাহলে আপনার অ্যাকাউন্টে জমা হবে, ভবিষ্যৎ তহবিলের অ্যাকাউন্টে জমা হবে 7,56,000 টাকা। তাহলে এই ম্যাথটা আমাদের জন্য একটু ভিন্ন এবং এটাকে আমাদের এই কথার ম্যাথগুলোকে আপনি একটু প্র্যাকটিস করবেন আর কি। তো সিমিলার একটা ম্যাথ আমাদের আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে, এটাও একটা 35তম বিসিএস এ বোধ এই ম্যাথটা এসেছে। যে এক ব্যক্তি 22,000 টাকা একটা ফ্রিজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে কিনতে রাজি হন, ঠিক আছে? 22,000 টাকার একটা ফ্রিজ
প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 500 টাকা বেশি। অর্থাৎ প্রথম দিন যদি আপনি 1000 টাকা দেন, পরের দিন আপনি পরের মাসে আপনি 1500 টাকা দিবেন, পরের মাসে আপনি 2000 টাকা দিবেন, এরকম। তো যদি প্রথম কিস্তি 1000 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে তিনি ফ্রিজের দাম পরিশোধ করতে পারবেন? ঠিক আছে, তাহলে আমরা ধারাটা লিখতে পারি। ঠিক আছে, তো সলিউশনে যদি আমরা ধারাটা লিখেও করতে পারি, না লিখেও করতে পারি। তো আমি যদি এভাবে ফ্রিজের কিস্তিগুলোকে ধারায় প্রকাশ করে পাই, তাহলে প্রথম কিস্তি হচ্ছে 1000 টাকা, তারা কিন্তু বলে দিছে এটা, তাই না? তাহলে দ্বিতীয় কিস্তি কত হবে? 1000 যোগ 500। তৃতীয় কিস্তি কত হবে? 1000 যোগ 500 ইন্টু 2, তাই না? এভাবে বাড়তে থাকবে। তাহলে 1000 যোগ 1500 যোগ 2000 যোগ, এভাবে বাড়তে থাকবে। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে হাজার হাজার থাকে, তখন আমরা এটাকে কমন নিয়ে ছোট করে ফেলতে পারি চাইলে, অথবা আপনি যদি না চান তাহলে এভাবে করতে পারেন। তাহলে আমার মোট কত টাকা দিতে হবে? মোট দিতে হবে কিন্তু 22,000 টাকা। তো আমি যদি ধরে নেই, তো এখানে প্রথম পদ হচ্ছে কি, এ সমান হচ্ছে 1000 টাকা, তাই না? আর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে কত? 500। তো তিনি কত কিস্তিতে, আমি ধরে নিচ্ছি তিনি n সংখ্যক কিস্তিতে মোট টাকা পরিশোধ করেন। অর্থাৎ ওনার কিস্তি লাগে কয়টা? n সংখ্যক। তাহলে n পদের সমষ্টি, n পদের সমষ্টি সমান কত? ওনার তো 22,000 টাকাই দিতে হবে, তাই না? উনি যেই যতগুলা কিস্তি লাগবে, তাহলে ওনার সবগুলা কিস্তি মিলে কত হইতে হবে? 22,000 টাকা হইতে হবে। তাহলে এখান থেকে আমি যদি সমষ্টি সূত্র লিখি, যে n/2 2ic প্লাস n-1 ইন্টু ডি সমান কত? 22,000, তাই না? এখন আমরা মানগুলো বসাই, বা n/2 1000 যোগ n-1 ইন্টু ডি হচ্ছে কত? 500 সমান কত? 22,000 টাকা। বা আমি যদি এখানে এনটাকে লিখি, আর এখানে যদি লিখি 1000 যোগ 500 n বিয়োগ 500 সমান হচ্ছে 22 দুগুণে 44,000, বা n ইন্টু 100, 1000 প্লাস, সরি 1000 না, যদি 500 প্লাস 500 n সমান হচ্ছে 44,000, বা আমি এখান থেকে যদি 500 কমন নিয়ে নেই, তাহলে কত থাকবে? n ইন্টু 1 প্লাস n ইজ ইকুয়াল টু 44,000, বা n ইন্টু 1 প্লাস n ইজ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 5×40 88 টাকা, তাই না? বা n প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু n প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 80
8। তাহলে আমার এখানে আসতেছে n স্কোয়ার প্লাস n মাইনাস আচ্ছা আমি অঙ্কটা একটু দেখি যে এখানে কি আমার কিস্তির পরিমাণ 1000 টাকা ছিল মাইনাস 88 সমান হচ্ছে 0। তাহলে আমার 88কে যদি আমি 8 দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে 8কে 8 এখানে অঙ্কটা বোধহয় আমাদের একটু ভুল উঠছে। আমাদের এখানে কিস্তির পরিমাণটা হচ্ছে আচ্ছা এখানে আমাদের সূত্রটা একটু ভুল হয়েছে। এখানে আমরা 2 দ্বারা গুণ করি নাই, তাই না? এই যে 2 আইছে এই জায়গাটাতে ভুল হয়েছে। একটা পেজ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যা। এটা হচ্ছে 2000, তাই তো? তাহলে 2000 হলে এখানে আমার থাকবে 2, তাহলে এখানে থাকবে 1500। তাহলে 1500 প্লাস 500 n, তাই না? তাহলে এখানে আমার থাকলো এটার জায়গায় 3 তাহলে হচ্ছে 3n প্লাস 3n, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে এটা চলে আসলো n স্কোয়ার প্লাস 11n বা 11n বিয়োগ 8n ইজ ইকুয়াল টু 88 ইজ ইকুয়াল টু 0। n যদি কমন নেই n প্লাস 11, আর এখান থেকে 8 যদি কমন নেই n মাইনাস 11 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে আবার বাংলা ইংরেজি হয়ে গেছে, তাহলে 3 দিয়ে দিচ্ছি, 3 3 3। তাহলে n প্লাস 11 n মাইনাস 8 সমান 0। সুতরাং n ইজ ইকুয়াল টু 8। আমরা এখানে কি লিখব? যেহেতু n ইজ ইকুয়াল টু মাইনাস 11 গ্রহণযোগ্য নয়, তাহলে এটা কি হবে? এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের এইটাই বের করতে বলছে, তাই না? যে কয়টা কিস্তি দিতে হবে তাকে দিতে হবে 8টা কিস্তি। আচ্ছা তাহলে তাকে কয়টা কিস্তি দিতে হবে? 8টা কিস্তি দিতে হবে। তাহলে আমার আনসার হচ্ছে এইটাই। তাকে দিতে হবে কয়টা কিস্তি? 8টা কিস্তি দিতে হবে। এখন আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে, অর্থাৎ 8ম কিস্তির পরিমাণ কত হবে। যেহেতু আমাদের জায়গার একটু সংকট, আমরা এইখানে করি। তাহলে সর্বশেষ কিস্তি বা 8ম কিস্তি, তাই না? 8ম কিস্তি সমান a প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান কত হচ্ছে? এর মান তো আমরা জানি, এর মান হচ্ছে 1000 যোগ 7 গুণ 500, তাহলে হচ্ছে 4500। তাহলে সর্বশেষ কিস্তি হচ্ছে এত টাকা। তাহলে মোট দিতে হবে 8টা কিস্তি এবং সর্বশেষ কিস্তির পরিমাণ হবে কত? 4500 টাকা।
আর আমরা তো প্রথমেই বলছি যে পদ সংখ্যা কখনো কি হবে না, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হবে না। তো সেজন্য আমরা এন এর মান -11 যেটা আসছে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাকে এন এর মান কোনটা নিতে হবে? আমার আনসার হচ্ছে দুইটা। একটা হচ্ছে এন এর মান হচ্ছে 8, অর্থাৎ আমাকে 8টা কিস্তি দিতে হবে। আর সর্বশেষ কিস্তির পরিমাণ কত? 4,500 টাকা। 4,500 টাকা হচ্ছে আমার সর্বশেষ কিস্তি। তো আমাদের সমান্তর ধারার যে মোটামুটি সবগুলা টাইপই আমরা ধরার চেষ্টা করছি। প্রথমে আমরা করছি যে কি বের করা, প্রথমে আমরা শুরু করছি এনতম পদ বের করা, তাই না? তারপর আমরা বের করছি পদ সংখ্যা বের করা, তারপর আমরা যোগফল নির্ণয় করছি, তারপর আমরা কথার মাধ্যমে যে অঙ্কগুলো দেওয়া আছে, অর্থাৎ আপনাকে সরাসরি বলে না এটা সমান্তর ধারা, কিন্তু আপনি অঙ্ক করতে গিয়ে দেখলেন এখানে আপনার সমান্তর ধারার হেল্প নেওয়া লাগতেছে, এই অঙ্কগুলো করার চেষ্টা করলাম। তো আশা করি আপনাদের আজকের ক্লাসটা থেকে উপকার হবে। আর আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আমরা এখানে 1-2টা অঙ্ক করব, আর বাসায় আপনারা এই টাইপের আরও 10টা অঙ্ক করতে হবে, আদারওয়াইজ কিন্তু রিটেনে খুব ভালো করা যাবে না। বাসায় আপনাকে প্র্যাকটিস করতেই হবে। তো আমাদের আজকের ক্লাস এখানেই। আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে